জাতীয় পার্টির পদ থেকে অব্যাহতিকে অযৌক্তিক বললেন রাঙা। রংপুরে দুপক্ষের সংঘর্ষের পর নেতাকর্মীদের মাঝে অস্থিরতা। চট্টগ্রামের মিরসরাইয়ে থেমে থাকা বাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় 4 জন নিহত, আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উপকূলীয় বিভিন্ন জেলায় অব্যাহত বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়েছে দুর্ভোগ। বাগেরহাটে ভেসে গেছে 8,000 মাছের ঘের। বড় কোনো অভিযোগ ছাড়াই শেষ হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা। প্রশ্ন ফাঁস রোধে কড়া নজরদারি, 2 মাসেই ফল প্রকাশের ঘোষণা। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে অব্যাহতি দেয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন মশিউর রহমান রাঙা। দুপুরে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। মশিউর রহমান রাঙা বলেন, কোনো রকম শোকজ নোটিশ ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দলের করুণ অবস্থা ফুটে উঠেছে। দলের মধ্যে এখন কোনো গণতন্ত্র নেই দাবি করে মশিউর রহমান রাঙা বলেন, দলে একক স্বেচ্ছাচারিতা বিরাজ করছে। এভাবে চললে আগামীতে দেশে জাতীয় পার্টি বলতে কিছুই থাকবে না। অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে রংপুরে নিজ কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। এর আগে বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে মশিউর রহমান রাঙাকে অব্যাহতির ঘোষণা দেন দলের চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির যদি দল ভালো না হয়, স্বাভাবিক গতিতে দলটা চলতে দেওয়া না হয়, গণতান্ত্রিক অবস্থায় যদি চলতে দেওয়া না হয়, গণতন্ত্রের বাধাদের যে ধারাগুলো যদি পরিবর্তন করা না হয়, তাহলে আমি এই দলে থাকবো না, আমি এই দল করব না, এবং এর সঙ্গে বলছি আরও অন্য কোনো দল আমি করব না। এদিকে জাতীয় পার্টির সব পদ থেকে মশিউর রহমান রাঙার অব্যাহতি নিয়ে উত্তপ্ত রংপুর। গতরাতে সংঘর্ষে জড়িয়েছেন রাঙা ও জিএম কাদেরের সমর্থকরা। এতে আহত হয়েছেন 20 জন। বুধবার রাত 10:30 থেকে 12টা পর্যন্ত রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানোর খবরে ঘটনাস্থলে যান সিটি মেয়র ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এ ঘটনার আরো বিস্তারিত জানাতে রংপুর থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, গত মধ্যরাত পর্যন্ত এই যে 2 পক্ষের সংঘর্ষ চলেছে, এর পরে এখন সেখানকার পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ কুশপুত্তলিকা দাহ করার কেন্দ্র করে অর্থাৎ জিএম কাদেরের যে বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ কিন্তু সেখানে মোতায়েন ছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি পিটপাট খেলতে হয়, দেশীয় অস্ত্র সহ তারা কিন্তু বিভিন্ন জায়গায় শোডাউন করেছে। তবে আজকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছিলাম যে সকাল 10টা এবং 10:30টার দিকে রংপুর জেলা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে কিন্তু একটা মানববন্ধন বিক্ষোভ করার কথা ছিল রাঙ্গাপন্থীর লোকজনদের। তবে আমরা কিন্তু সারাদিন সেখানে কিন্তু অর্থাৎ কথা বলেছি বিভিন্ন নেতাকর্মীর সাথে। তারা বলছেন যে কখন যদি দলের সিদ্ধান্ত না আসে, তারা সেই অর্থাৎ মানববন্ধন বিক্ষোভ করবেন না, এটি আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি যে রংপুরে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, সাদা পোশাকে বিভিন্ন ধরনের পুলিশ সেখানে তল্লাশি করা হচ্ছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রংপুর শহরে কোথাও। তবে জাতীয় পার্টি যিনি এখানকার মহানগর সভাপতি রয়েছেন, অর্থাৎ সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা, তিনি কিন্তু জানিয়েছেন যে রংপুরে কোনো ধরনের অর্থাৎ জিএম কাদেরের বিপক্ষে কেউ কথা বলে তাকে ছেড়ে দিবে না এবং তাকে ছেড়ে কথা বলবে না। এটি আসলে বলা হচ্ছে যে রাঙ্গা হোক আর যে কেউ হোক, দলের বিপক্ষে
পক্ষে যদি কথা বলে তাকে ছেড়ে দেবেন, এটা আসলে বলা হচ্ছে। তবে রাঙ্গাপন্থীর লোকেরা বলছেন যে যদি কোনো সময় আরও রাঙ্গার বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে তারাও কিন্তু ছেড়ে দেবে না। পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ, পাল্টাপাল্টি কিন্তু সংঘর্ষের যে সংঘাত সেটি কিন্তু দেখা যাচ্ছে রংপুরে। তবে এখন পর্যন্ত যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের মনে যে জাতীয় পার্টিতে একটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এই ভাঙ্গনের ফলে কিন্তু জাতীয় পার্টি এক অংশ কিন্তু নষ্ট হয়ে যাবে, এটি বলা হচ্ছে। তবে নজরুল ইসলাম মশিউর রহমান রাঙা তো বেশ জনপ্রিয় নেতা রংপুরের, এবং জিএম কাদেরও বেশ নামকরা একজন রাজনীতিবিদ। সেক্ষেত্রে আসলে তাদের ব্যক্তিগত দ্বন্দ্বই কি এ ধরনের ঘোষণার মূল কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? সে বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন, জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন? দেখুন, আসলে এটা কিন্তু দলের একান্তই কোন্দল রয়েছে, যেটি বলা হচ্ছে যে যারা স্থানীয় নেতা রয়েছেন তারা বলছেন যে দলের আসলে কোন্দল, দলের বিষয়টি দলেই সংশোধন হবে এবং সেটা কেন্দ্রীয়ভাবে সংশোধন হবে। সেটি নিয়ে কোনো ধরনের যে কারো উস্কানিমূলক কথা বলা বা মারামারি, কাটাকাটি, হানাহানি এটি কিন্তু করা একেবারেই তারা ঠিক করছে না, এটি আসলে বলছেন নেতাকর্মীরা। তবে আমি একটু আগে কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়েছিলাম, সেখানে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে মশিউর রহমান রাঙ্গা যেটি করছে এটি আসলে একদম ভুল করেছে, এবং যে নেতাকর্মী থেকে তারা নির্দেশনা দিয়েছিল যে মিছিল শোডাউন করার জন্য, এটি আসলে করা ঠিক করেনি। তবে মশিউর রহমান রাঙ্গার পক্ষে যারা কাজ করছে, অর্থাৎ আমি যদি বলি যে মোটর মালিক সমিতির চেইন মাস্টার যারা, তারা কিন্তু একটা মিছিল করে গেছেন এবং তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকবার চেষ্টা করেছি, তাদের অফিসেও গিয়েছি, কিন্তু তাদের দেখা পাইনি। তবে জাতীয় পার্টির যিনি মহাসচিব অর্থাৎ মশিউর রাঙ্গার কিন্তু যে আসনটি, সে আসনের লোকজনও কিন্তু তারা বলছেন যে 5টা নাগাদ আর তারা হয়তো বা মিছিল সমাবেশ করবেন গঙ্গাছড়ায়, এটি আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো আমরা তথ্য পাইনি যে তারা মিছিল সমাবেশ করবে। তবে জাতীয় পার্টির যেটি অঙ্গ সংগঠন যে নেতাকর্মী রয়েছেন, অর্থাৎ মেয়ররা যারা রয়েছেন, তারা বলছেন যে যদি মশিউর রাঙ্গা এ ধরনের কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে এবং কেউ যদি মিছিল মিটিং করতে চায় সেটি বাধা হয়েছে দাঁড়াবে এবং তারা বাধা দিবেন, এটি বলছেন। তবে কোনো ধরনের সংঘাত নাই, তারা সংঘাত চাচ্ছে না, তারা চাচ্ছে যে শান্তিপূর্ণভাবে যাতে জাতীয় পার্টি আর কোনো ধরনের সংঘাত না হয়, এটি আসলে বলা হচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে যে রংপুরে কিন্তু যে ধরনের সংঘাতে জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ কালকে রাত 12টা পর্যন্ত আপনি নিশ্চয়ই দেখেছেন যে ফুটেছে, কিন্তু যেভাবে ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্নভাবে অর্থাৎ সংঘর্ষে জড়িয়ে গিয়েছিল, এটি কিন্তু আসলে বড় ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা হতে পারত, এটি আসলে বলা হচ্ছে। স্থানীয় লোকজন তারা বলছেন যে বিভিন্ন বাড়িঘরে কিন্তু ঢেল ছোড়া হয়েছে এবং দোকানপাটে ঢেল ছোড়া হয়েছে, এটি আসলে জাতীয় পার্টির এই গন্ডগোলকে কেন্দ্র করে কিন্তু হয়েছে। তবে সেখানে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে। নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে থেমে থাকা বাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন 2 ভাই সহ 4 জন। নিহতরা সবাই পথচারী। দুর্ঘটনায় আহত 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত 11:30 চট্টগ্রামের জোরারগঞ্জের সোনার পাহাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে থামানো ছিল জোনাকি পরিবহনের একটি বাস। রাস্তায় সাইড দেয়া নিয়ে এক লরির চালকের সঙ্গে কথা কাটাকাটি চলছিল বাসের চালকের। সেখানে জড়ো হয়েছিলেন পুলিশ সহ আশপাশের লোকজনও। এমন সময় জোনাকি পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে বাসটি উঠে যায় সেখানে থাকা লোকজনের উপর। ঘটনাস্থলেই মারা যান পথচারী মেহেদি হাসান, আবুল কাশেম এবং 2 ভাই সুমন ও শেখ ফরিদ। লং ভেহিকেল গাড়িকে জোনাকি পরিবহন বাস পিছন থেকে ধাক্কা মারে। এটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে তাৎক্ষণিক আমার ডিউটি পুলিশ সংবাদ পেয়ে সেখানে যায়। পিছন থেকে আরেকটি কভার ভ্যান এসে জোনাকি বাসটাকে পিছন থেকে ধাক্কা মারে এবং লং ভেহিকেলকে ধাক্কা মারে। এতে করে আমার 2 জন পুলিশ আহত হয় এবং ঘটনাস্থলে 4 জন স্থানীয় জন নিহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এএসআই গোলাম মুস্তফা, কনস্টেবল শেখ আহমদ ও পথচারী আব্দুল আওয়ালকে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তো বাকি 2 জনের কন্ডিশন অতটা ভালো না, তারপরে রিসিটেশন করা হচ্ছে। পুলিশের অবস্থা ওনার হচ্ছে একটু রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আমরা ওনাকে ওনার চেস্ট ডিসকমফোর্ট, চেস্ট ওনার ট্রমাটিক চেস্ট পেন হয়েছে। হচ্ছে ওনার কথা মতো হচ্ছে ওনার গায়ে ওনার চাপ পড়ছে বুকে, এই জন্য ওনার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। সে হচ্ছে আমরা ক্যাজুয়ালিটি ম্যানেজ করার জন্য ইমিডিয়েট পুলিশ ওয়ার্ডে অ্যাডমিশন দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তাদের সবার বাড়ি চট্টগ্রামের মিরসরাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে কুমিল্লায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নোয়াখালী থেকে ঢাকাগামী
ইকোনো পরিবহনের বাসটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার কিসমত গ্রামের জয়নাল আবেদিন ও দুর্লভপুর গ্রামের ইমরান হোসেন। এ ঘটনায় আহত 2 জনকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা হলেও পালিয়েছে চালক ও তার সহকারী। উপকূলীয় এলাকাসহ বেশ কয়েকটি জেলায় থেমে থেমে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এতে শহরাঞ্চলে জলাবদ্ধতার পাশাপাশি প্লাবিত হয়েছে নিচু এলাকা। বাড়িঘর সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে চিংড়ির ঘের। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে খুলনায়। তবে বুধবার রাতের ভারী বৃষ্টিতে জলাবদ্ধ নগরের বেশিরভাগ এলাকা। শহরের মূল সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় তীব্র হয় ভোগান্তি। এসএসসি পরীক্ষার্থী সহ অফিসগামীরা পড়েন বিপাকে। রাস্তাঘাট দিয়ে পানির তলা একদম ভাসে গেছে, পুরো তলা গেছে। তারপরে এই যে ড্রেনের কাজ চলতেছে, এই জন্য আরো সমস্যা। সিটি কর্পোরেশন যে কাজগুলো করতেছে তা আমাদের কোনো উপকার হচ্ছে না, আমরা কোনো উপকার পাচ্ছি না। বৃষ্টি হলেই তলায় গেছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটের মাঝিডাঙ্গা, পোলঘাট ও রহিমাবাদের 3 গ্রামে পানিবন্দী 500-র বেশি মানুষ। তলিয়ে গেছে 50 হেক্টরের বেশি সবজি ক্ষেত। 8000 মাছের ঘের ভেসে যাওয়ায় অন্তত 6 কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর বাগেরহাট মাঠে থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে। আশা করা যায় যে চাষিরা এই ক্ষতির ওভারকাম করে তারা পুনরায় লাভের মুখ দেখবে এবং ঘুরে দাঁড়াবে। কোথাও যদি পানিবন্দির কারণে মানুষ সাফার করে রান্নাবান্না করতে না পারে বা এখানে শুকনো খাবার যেন পৌঁছে দেওয়া হয় সেই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। ভারী বৃষ্টিতে শরীয়তপুরের পৌর এলাকার শান্তিনগর, নিরালা, পালংবাজার সহ নানা জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। এছাড়া সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার উপরে বইছে পদ্মা। ঝালকাঠিতে বৃষ্টি কমলেও পানিবন্দী 15 গ্রামের মানুষ। কোথাও কোথাও তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। বিষখালী ও সুগন্ধা নদীর ভাঙনে বিলীন বেশ কিছু দোকানপাট। পানির চাপে এই জায়গা ভাঙে গেছে, কিন্তু আমাদের এখন আসা যাওয়া খুবই সমস্যা হচ্ছে। এখন ঠালা জায়গা যা আছে পানি বেশি রুইতে পারি নাই, মানে আরো 4 দিন লাগবে। নোয়াখালী, চানন্দি ও সুবর্ণচরের মোহাম্মদপুরে মেঘনার ভাঙন দেখা দেয় উদ্বেগে স্থানীয়রা। আর বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে নৌ চলাচল বন্ধ 4 দিন ধরে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অনেক এলাকায় বৃষ্টির কারণে জনজীবন ক্ষতির মুখে পড়লেও শরতের বৃষ্টি হাসি ফুটিয়েছে খুলনা অঞ্চলের কৃষকদের মুখে। আষাঢ় মাসে বৃষ্টি না হওয়ায় বীজতলা তৈরি ও চারা রোপণে দেরি হয়েছে আমন চাষিদের। পানির অভাবে পাটে জাগ দিতে পারছিলেন না কৃষক, তাই গত কয়েকদিনের টানা বৃষ্টিকে আশীর্বাদ বলছে কৃষি বিভাগ। খুলনায় গত বছর এ সময়ে যেখানে ৬৯,৮৮২ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল, বৃষ্টি না হওয়ায় এবছর মাত্র ২,০০৭ হেক্টর জমিতে আমন ধান রোপণ করেছেন কৃষকেরা। ভরা বর্ষায় বৃষ্টি না হওয়ায় খেতে পানির অভাব মেটাতে লবণাক্ত পানির ওপর নির্ভরশীল ছিলেন তারা। শরতে বৃষ্টি শুরু হওয়ায় হাসি ফুটেছে আমন চাষিদের মুখে। এখন বৃষ্টি দেয়, আল্লাহর রহমতে ধানের ফলন খুব ভালো হবে। আরো বাদাম দিতে পারেনি, ধানও তো করতে পারিলাম না, শেষ করে একটু বর্ষা ধান লাগাচ্ছি। একই অবস্থা পাট চাষিদের। নদী, খাল, বিল পানি শূন্য হয়ে পড়ায় পাটে জাগ দিতে পারছিলেন না তারা। বোরিং এতে পানি এনে সেই জায়গায় ভরাট করি, তারপর ওই জায়গায় জাগ দিতে হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৃষ্টি কম হওয়ায় পানির চাহিদা মেটাতে নদীর ওপর নির্ভরশীল হতে হয়েছে তাদের। তবেই লবণাক্ততা মেপে ব্যবহার করা হয়েছে পানি। জমির উপরে যে লবণাক্ততা থাকে, মাটিতে যে লবণাক্ততা, সেগুলো বৃষ্টির পানি পড়ার পরে এগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে এবং অতিরিক্ত আমাদের যে সম্পূরক সেচ দিতে হতো সেই সম্পূরক সেচেরও কাজ করছে। সেই জন্য আমাদের এটা বলা যায় শরতের বৃষ্টি আমাদের জন্য একটা আশীর্বাদ। আগস্টে জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 102 মিলিমিটার, আর সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে বৃষ্টি হয়েছে 162 মিলিমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রশ্ন ফাঁসের গুজব বা অন্য কোনো বড় অভিযোগ ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের এসএসসি পরীক্ষা। কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা সচিব আবু বকর সিদ্দিক জানান, ভালোভাবেই শুরু হয়েছে পরীক্ষা। সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়।
যানজট ও ভোগান্তি বিবেচনায় দীর্ঘদিনের নিয়ম ভেঙে সকাল 10টার পরিবর্তে এসএসসি পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার বেলা 11টায়। সময়ও 1 ঘন্টা কমিয়ে শেষ হয় দুপুর 1টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বসে সারা দেশের 20 লাখেরও বেশি শিক্ষার্থী। কোশ্চেন একদম ইজি ছিল, কোনো প্রবলেম হয়নি। আমাদের প্রশ্ন অনেক কমন পড়ছে আর আমরা অনেক ভালো পরীক্ষা দিচ্ছি। খুব ভালোভাবে আমরা এক্সাম দিতে পারছি, কোনো সমস্যা হয় না, কোশ্চেন সহজই আসছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা সচিব জানান, প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের কোনো গুজব বা কোনো অভিযোগ আমরা এই পর্যন্ত পাইনি। পরীক্ষার্থীদের, গার্জিয়ানদের বা শিক্ষকদের কাছ থেকে আমরা পরীক্ষা সংক্রান্ত কোনো অভিযোগ কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরীক্ষা হচ্ছে। আগামী 1 অক্টোবর শেষ হবে লিখিত পরীক্ষা, এরপর ব্যবহারিক পরীক্ষা। সব পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ঘোষণা হবে ফল। আমাদের প্রস্তুতি আমরা আছে যে আমরা 60 দিনের মধ্যে রেজাল্ট দেব। যদি আমরা কমাতে পারি চেষ্টা করব। 23 সালের পরীক্ষাটা আমাদের বেশি একটা পিছাতে হবে না, এক মাস হয়তো পিছাতে লাগতে পারে। আমরা এরপরের পরীক্ষা আমরা নির্ধারিত সময়ে আমাদের যে পূর্বের যে 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং 1 এপ্রিল থেকে যে এসএসসি সেটাতে আমরা চলে যেতে পারবো। এদিকে পরীক্ষা শুরুর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোগান্তি এড়াতে প্রায় ঘণ্টাখানিক আগেই পৌঁছায় বেশিরভাগ পরীক্ষার্থী। যাতায়াত নির্বিঘ্নে স্কুলগুলোর আশপাশে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাইরেও নির্বিঘ্ন পরিবেশে সারা দেশে অনুষ্ঠিত হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে কোনো গুজব বা অপপ্রচার সম্পর্কে কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। নির্দেশনা ছিল পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষার কেন্দ্রে আসার। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয় এসএসসি পরীক্ষার্থীরা। এই শিক্ষা বোর্ডের অধীনে এবার 213টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে 1,50,066 শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কম, প্রায় 11,500। প্রস্তুতি যতটুকু নেওয়া সম্ভব নিয়েছি, হয়তো একটু পিছিয়ে গিয়েছে, বা চেষ্টা করব ভালো নিজের সর্বোচ্চটা দেয়া। ভালো ফলাফল নিয়ে আসবে ওই আশায় আমরা কামনা করি। রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 270টি কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে প্রশাসন। ঝরে পড়ার কারণটা হচ্ছে আসলে এটা একটা গবেষণার বিষয় আমি মনে করি। তা আমরা জানি গতানুগতিক কিছু বিষয় আছে, যেমন একটা বাল্য বিয়ে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শিশু শ্রম একটা কারণ হতে পারে, এর সাথে আরও অন্যান্য কিছু কারণ থাকতে পারে। সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার্থী 1,16,427 জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে 4,704 জন। বিলম্বিত হয়েছে বন্যার কারণে, যে কারণে স্কুল অবশ্যই আমরা ঠিকমতো ক্লাস করতে পারি নাই, অবশ্যই একটু বিলম্ব তো অবশ্যই হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,89,664 জন। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। এদিকে খুলনায় রাতভর বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়তে হয় পরীক্ষার্থীদের। পড়ে যায় কিনা বা রাস্তার ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা এরকম কনফিউশনের ভিতরে ছিল আর কি। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 19 জুন, কিন্তু বন্যার কারণে পরীক্ষা শুরুর তারিখ পিছিয়ে 15 সেপ্টেম্বর করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। দুপুর 3টা পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে নিজেদের মনোনয়নপত্র জমা দেন আগ্রহী প্রার্থীরা। গাজীপুরে চেয়ারম্যান পদে 4 জন, সংরক্ষিত মহিলা আসনে 8 জন ও সাধারণ সদস্য পদে 19 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গোপালগঞ্জে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান। উৎসব মুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। বরিশালে দুপুরের পর মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীরা আসতে থাকেন নির্বাচন অফিসে। এর মধ্যে চেয়ারম্যান পদে 2 জন, 10টি সাধারণ সদস্য পদে 43 জন ও 4টি সংরক্ষিত নারী আসনের জন্য 13 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শেরপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চন্দন কুমার পালের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান। আগামী 25 সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 17 অক্টোবর দেশের 61টি জেলা পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।
অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিক হাসপাতাল খুলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, এরই মধ্যে 2000 স্বাস্থ্য সংশ্লিষ্ট অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়নের পাশাপাশি জনবল ও যন্ত্রপাতি ঠিক থাকলে তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো নির্মাণ ও চিকিৎসক সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। পরে রাজশাহী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন জাহিদ মালিক। স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা সেবা দিয়ে থাকে তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তাহলে পরে তাদেরকে আমরা কাজ করতে দেব না। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই বিএনপি অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে তিনি আরও জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি। এর মধ্যে যে একটা বাই ইলেকশন আছে সেখানেও আমরা যাইনি এবং এবার আমাদের সিদ্ধান্ত একেবারেই এটাকে অপরিবর্তনীয় সিদ্ধান্ত যে আওয়ামী লীগের সরকার সেক্ষেত্রে সরকার থাকলে আমরা কোনো মতেই নির্বাচনে যাব না। এটা নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই নেই। চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার SM শফিউল্লাহ। সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি বলেন, জেলা হিসাবে চট্টগ্রামের গুরুত্ব দেশের অন্যান্য জেলার চেয়ে আলাদা। এখানে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম, সরকারি উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এই এলাকায় তাই আলাদা নিরাপত্তা পরিকল্পনা দরকার। চট্টগ্রাম জেলা পুলিশ এই বিষয়কে সামনে রেখে কাজ করবে। এছাড়া বিভিন্ন সাইবার অপরাধ, গুজব ছড়ানো সহ সাম্প্রতিক সময়ে অনলাইন কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আলাদা কৌশল নিয়ে মাঠে নামবে জেলা পুলিশ। এ কারণে চিটাগাংকে বলা হয় বাণিজ্যিক নগরী অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। আমার মিশন হচ্ছে এই এলাকার অর্থনীতিকে স্টেবিলিটি করার জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে কাজটি করা দরকার সবগুলি আমি করব। কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী, ননদ সহ 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 3 আসামিকে। সকালে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হত্যার শিকার হেনা আক্তারের স্বামী খোকন মিয়া, ননদ জরিনা খাতুন এবং আরেক স্বজন জালাল মিয়া। 2015 সালের 4 অক্টোবর যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এদিকে কুমিল্লায় ট্রাক চালক জয়নাল আবেদিন হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরেক আসামির 10 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে দণ্ড পাওয়া 3 আসামি পলাতক। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিনা আক্তার এই রায় দেন। 2006 সালের 20 জুন ট্রাক লুট করার সময় হত্যা করা হয় চালক জয়নাল আবেদিনকে। তেলের ভাউচারের সূত্র ধরে আসামি আবুল হোসেনকে অ্যারেস্ট করে কুমিল্লা কান্দিরবাড় থেকে অ্যারেস্ট করার পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আসামি ইয়াসিনকে নোয়াখালী থেকে অ্যারেস্ট করে। আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে হত্যা মামলা প্রমাণিত হয়। তাদেরকে 302 এবং 34 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হইল এবং 392 ধারায় 10 বছর কারাদণ্ড দেওয়া হইল। জামালপুরে সারের সংকট কাটছেই না। চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক। তাদের অভিযোগ, প্রয়োজনীয় সার না পেয়ে ক্ষতির মুখে পড়েছেন। তবে কৃষি বিভাগের দাবি, জেলায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুদ রয়েছে। জামালপুরের কিছু এলাকায় সকাল থেকে সারের জন্য এমন দীর্ঘ লাইন। জেলায় বেশ কয়েকদিন ধরেই চলছে সারের সংকট। গত এক যুগেও সারের এমন সংকট দেখেননি দাবি স্থানীয়দের। সারের অভাবে আমন আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। কয়েকদিন আগে সারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেন প্রান্তিক কৃষকরা। সার পাইতেছি না, খালি পানি দিয়ে রাখতেছি, পরে ঘুরে গাড়ি জোর করে এক বস্তা সার নিয়ে আয়া এই যে বুনতাছি। সরকারের কাছে আবেদন একটাই, সেটা হচ্ছে সুন্দর করে যেন আমরা সার পাই। ব্যবসায়ীদের দাবি, যমুনা সার কারখানার সার ব্যবহারে কৃষকদের আগ্রহ বেশি। আশুগঞ্জ কারখানা থেকে আসা সার মজুদ থাকলেও তা নিতে চান না তারা।
ইউরিয়া সার যমুনা আমাদের এই অঞ্চলের কৃষকের চাহিদা বেশি। এই যমুনা সার নেওয়ার জন্য কৃষকরা একটু হুমড়ি খেয়ে পড়েছিলেন। এই কাপকো সার এবং শাহজালাল এই সারগুলো তারা নিতে অনীহা প্রকাশ করছে। সার নিয়ে কৃষকদের ভ্রান্ত ধারণা দূর করতে কাজ করছে কৃষি বিভাগ। কর্মকর্তারা জানান, জেলায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার আছে। সারের মজুদ স্বাভাবিক আছে। একটি সমস্যা আছে, তা হলো এই এলাকার কৃষকরা যমুনা সার কারখানার ইউরিয়া ব্যবহার করে অভ্যস্ত, তাই আশুগঞ্জের সার পেয়ে একটু অনীহা বা ভয় কাজ করেছিল। কৃষি বিভাগ তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে গুণগত মানের দিক থেকে দুটোই সমান। সারের অতিরিক্ত মজুদ ও বাড়তি দামে বিক্রি বন্ধে সজাগ থাকার কথা জানিয়েছে প্রশাসন। জামালপুর জেলার সার যেন অন্য জেলাতে না যায় কিংবা কোনোভাবে যেন অতিরিক্ত দামে কালোবাজারিতে বিক্রয় না হয়, সেই বিষয়েও আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা তদারকিটা জোরদার করেছে। চলতি মাসে জেলায় ইউরিয়া সারের বরাদ্দ ৪,৩৬৫ মেট্রিক টন। কৃষকদের চাহিদার জন্য আরও ২,৫০০ মেট্রিক টন অতিরিক্ত সার বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মশিউর রহমান রাঙাকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে রাজধানীর বনানীতে ব্রিফ করছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিএম কাদের এবং আমরা বলছি জাতীয় পার্টি কারো দালাল না, দালালি করবেও না, কারো পকেটের লোক না। জাতীয় পার্টির নিজস্ব একটা অস্তিত্ব আছে, ঐতিহ্য আছে, জুট করেছে কয়েকবার। কিন্তু এখন জাতীয় পার্টি এমন একটা অবস্থায় আছে যে সারা দেশের মানুষ গত ৩২ বছরে আওয়ামী লীগ, বিএনপি দুইটি বড় দলের দুঃশাসনে, অন্যায়, টাকা পাচার, দুর্নীতির কারণে মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। তাই জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে এগিয়ে যাওয়ার পথে কেউ কেউ বিভিন্ন কারণে যাত্রায় হয়তোবা একটু বিঘ্ন ঘটাতে চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারণ আমাদের রাজনীতি সঠিক লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সে নির্বাচন করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছি। না, ঠিক আছে, ওনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে অনার্সে উনি 4th ব্যাচ, আমি 5th ব্যাচ। আমার খুব ভালো ঘনিষ্ঠ সিনিয়র ব্রাদার, একই ডিপার্টমেন্টে লেখাপড়া করেছি। উনি আইনের ছাত্র, আমি আইনের ছাত্র। ওনার এই ব্যাখ্যাটা এটা ওনার, আমাদের না। এক, আর উনি কিন্তু জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোতে কোনো জায়গায় নাই, কাজে ওনার কথাটাকে আমরা নলেজে নিচ্ছি না। এটা আমার বিষয় না, এটা জাতীয় পার্টির চেয়ারম্যানের বিষয়। আমাদের গঠনতন্ত্রের ক্ষমতা বলে মাননীয় চেয়ারম্যান তাকে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য অব্যাহতি দিয়েছেন পদ থেকে। চেয়ারম্যান যদি ভালো মনে করেন আনতে পারেন, এটা কমপ্লিটলি চেয়ারম্যান সাহেবের বিষয়। সংসদীয় কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক চিফ হুইপের স্বাক্ষরিত যে নোটিশটি স্পিকারের কাছে গেল বিরোধী দলীয় নেতার পরিবর্তনের বিষয়ে, এখন উনি যখন এটার আবার বিরোধিতা করছেন, সেই ক্ষেত্রে কি এই পরিবর্তনটা স্পিকার করবেন কিনা, বা সেই জায়গাটা বিটিকে সিদ্ধান্তটা? উনি তো আজকে দেখলাম যে আপনাদের সাথে কথা সব বলছে, যে আপনারা তো জিজ্ঞাসা করলেন যে বেগম এরশাদ যে বিরোধী দলের নেতা মানে বাদ দেওয়ার জন্য বলা হয়েছে, আপনি এটা পক্ষে নি বিপক্ষে? উনি তো বলছে এটার জিএম কাদের নেতা বানানোর পক্ষে। তাহলে তো উনি তো উত্তর দিলেন, আমার তো উত্তর দেওয়ার প্রয়োজন নাই। উনি তো বলে দিলেন, আমি আর কি বলবো। উনি নিজে তো আজকে আপনাদের সঙ্গে আমি দেখলাম, যদি আমি ফেসবুকে দেখলাম ওনার সাক্ষাৎকারটা, সেই সাক্ষাৎকার দেখলাম, পত্রিকায় নিউজ দেখলাম যে আপনারা জিজ্ঞাসা করছেন যে আপনি যে সমস্ত কথা বলছেন, তাহলে কি আপনি বেগমের সাথে এরশাদকে বিরোধী নেতা রাখবার জন্য আপনি চেষ্টা করবেন, নাকি ইয়ের পক্ষে আছেন, কাদের সাহেব পক্ষে? উনি তো বলছেন যে কাদের সাহেব থাকুক, আমার আপত্তি নাই। তাহলে আমার তো আর বলার দরকার নাই। সেটাও অ্যাজ পার পার্টির গঠনতন্ত্র, এখানে আবার রুলস অফ প্রসিডিওরের কোনো বিষয় নেই। এই পার্লামেন্টের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান সংসদীয় দলের মিটিং ডেকে তিনি সিদ্ধান্ত দেবেন আলাপ করে চিফ হুইপ কে থাকবে বা থাকবে না। সেটা কমপ্লিটলি পার্টির চেয়ারম্যানের বিষয়। উনি রাখলে রাখতে পারেন, না রাখলে রাখতে পারেন, এটা আমাদের বলার কিছু নেই। এটা চেয়ারম্যান সাহেব ব্যক্তি।
নির্বাচন যে ধারাটা আছে সেই ধারা উল্লেখ করেই তিনি বলেছেন যে পার্টি এখন পুরোপুরি অগণতান্ত্রিকভাবে চলছে এবং এইভাবে চলতে থাকলে আসলে পার্টির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এই ধারাটা রাইট, এটা তো ভালো, অনেক বলেছেন যে দলের অনেক নেতাই এই ধারার বিরুদ্ধে। না, এটা উনি অনেক ভালো কথা বলছেন। উনি গণতন্ত্র মনা, গণতন্ত্র প্রিয়, হ্যাঁ, ডেমোক্রেটিক মাইন্ডেড, উনি ভালো বলছেন। তবে যখন নিজের পদের উপর আঘাত আসছে তখন বলছেন। গত 3 বছর ওনার কাছ থেকে এই সাজেশনটা শুনি নাই। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, আর্টিকেল 70 কনস্টিটিউশনের মানে সেখানে এমপিদের টুটি চেপে ধরা হয়। আর্টিকেল 70 কারণে পার্লামেন্টে বলছে সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে আমি অ্যাজ এ মেম্বার পার্লামেন্ট জনগণের পক্ষে কথা বলার সুযোগ নাই, সংসদীয় দলের সিদ্ধান্তের বাইরে ইভেন ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আর্টিকেল 70 থাকা অবস্থায় সেখানে পার্টি চেয়ারম্যানের যে ধারা, এটা সেই তুলনায় খুব কম। অনেক সময় দল সিদ্ধান্ত নেয়, সংসদ দলে জনগণের স্বার্থে হয় না, নেতার মানে স্বার্থে নেয়। সেখানে একজন এমপি আপনি দেখছেন যে এই ইন্ডিয়াতে দেখেন, স্টেটে দেখেন, ইন্ডিয়াতে স্টেটে দেখেন, সেন্ট্রাল দেখেন, সেখানে কিন্তু এই প্রভিন্সিয়াল যারা বিধায়ক অথবা লোকসভা সদস্য তারা দলের বাইরেও কিন্তু সিদ্ধান্ত দিতে পারে, ভোট দিতে পারে, কথা বলতে পারে। আমাদের সেটা নাই 70 অনুচ্ছেদের কারণে। এবং এই যে গণতান্ত্রিক ধারা, এটা কিন্তু আমাদের দলের গণতন্ত্র আজকে না, এটা আরো আগে থেকে। এটা আজকে যে নতুন, এটা জিএম কাদের সাহেব ইন্ট্রোডিউস করেছে তা না, এটা যিনি পার্টির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা তার আমল থেকে এটা আছে। কাজে এইটা কাউন্সিলে তো আছে, কাউন্সিলে পাশ হয়েছে এবং এটা আগেও ছিল। এই বিষয়ে উনি যেহেতু মোর ডেমোক্রেটিক মাইন্ডেড, বুঝতাম যদি এর আগে উনি এটা নিয়ে কথা বলতেন। মশিউর রহমান রাঙাকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বনানীতে ব্রিফ করছেন জাতীয় পার্টির মহাসচিব। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর বীরপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নূরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে ঢাকার 16টি স্পটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরই অংশ হিসাবে মিরপুরের 6 নম্বর সেকশনে সমাবেশের আয়োজন করে দলটি। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠি পেটা করেছে এবং ধাওয়া দিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এখন মিরপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। মুকুল পূজা মাঠে তারা একটা মিটিং ছিল তাদের। এইখান দিয়ে ওই শোক সভায় যাওয়ার সময় আওয়ামী লীগের কিছু লোকজন যাচ্ছিল, যাওয়ার সময় এই বিএনপির লোকজন অতর্কিত তাদের উপর আক্রমণ করে। তা আমরা সেখানে, আমি সহ আমার যারা ছিল, আমরা তাদের ঠেকাই দিলাম। মানিকগঞ্জের ঘিওরের ইছাবতী ও ধলেশ্বরী নদীতে পানি বাড়ায় শুরু হয়েছে ভাঙন। কয়েকদিনের ভাঙনে বিলীন 100 বছরের ঐতিহ্যবাহী গরুর হাট সহ বসতবাড়ি, ফসলি জমি। ঝুঁকির মুখে ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ কয়েকশো বিঘা ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে লিখিতভাবে প্রতিকার চাওয়ার পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা এলাকার সৌত্তর্ধ আওলাদ হোসেন সারা জীবনের উপার্জন দিয়ে আধা পাকা একটি ঘর তুলেছিলেন, কিন্তু ইছামতি নদীর ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে মাথা গোজার ঠাইটুকু। যাই কামাই করছিলাম সবকিছু এর মধ্যে খরচ করছিলাম, যাতে পুনঃ জানি আর ভবিষ্যতে করা না লাগে, কিন্তু রাখতে তো ভালো না। নদীগর্ভে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এলাকার 30 থেকে 35টি পরিবার। গেল 2 সপ্তাহে ইছামতি ও ধলেশ্বরী নদীর ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে কুস্তা গ্রামের বহু ফসলি জমি, হাটবাজার এবং বসতবাড়ি। মাথার ছাদ গেছে, পাঁচতলে মাটি গেছে, আমার নাগাল মানুষ না থাকাটাই ভালো। কুস্তা গ্রাম ওই পাশ দিয়ে ভাঙনি চলছে, এ পাশ দিয়ে হইতাছে রসুলপুর গ্রামে ভাঙনি চলছে। ঝুঁকিতে রয়েছে রামকান্তপুর, রসুলপুরের গুরুত্বপূর্ণ একটি সেতু। এছাড়া মসজিদ, কবরস্থান সহ পাকা সড়ক এবং আরও শতাধিক বসতভিটা যে কোনো মুহূর্তে বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। জনপ্রতিনিধিরা বলছেন, গত জুন মাসেই পানি উন্নয়ন বোর্ডকে ভাঙনের আশঙ্কার কথা জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা গত জুন মাসে প্রশাসনকে অবগত করি চিঠির মাধ্যমে,
দেরিতে হলেও কাজ শুরু করছে গত 2 দিন যাবত। যদি দুই পাশের প্রোটেকশনের মাধ্যমে এই এলাকাটা রক্ষা করা যায় তাহলে আমার মনে হয় লক্ষাধিক মানুষ বাস্তু হারার থেকে বাঁচবে। তবে ভাঙন কবলিত এলাকায় ইতিমধ্যে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করার কথা জানিয়ে নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা এখন পর্যন্ত 30 লক্ষ টাকার অনুমোদন পেয়েছি। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আরও 30 লক্ষ টাকা ওই বাড়িঘরগুলো রক্ষার্থে আমি চাহিদা প্রেরণ করতেছি। আশা করি সেটা অনুমোদন পাবো। আমাদের কাজ চলমান রয়েছে। মানিকগঞ্জের 60 কিলোমিটার এলাকা নদী তীরবর্তী হওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে। এর মধ্যে 45 কিলোমিটার এলাকায় নেই কোনো স্থায়ী বেড়িবাঁধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ভাঙনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, 60 কিলোমিটারের মধ্যে 45 কিলোমিটারে কোনো স্থায়ী বেড়িবাঁধ নেই, এর ফলেই তো বারবার নদী ভাঙনের কবলে পড়ছেন সেখানকার মানুষ, কিন্তু তারপরেও কেন প্রশাসনের পক্ষ থেকে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? না, দেখুন, আপনি জানেন যে এই যে বর্ষার সময় এটি কিন্তু শুধু ধলেশ্বরী, কালীগঙ্গা, ইছামতি নয়, এই পদ্মা যমুনাও কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড তারা চেষ্টা করে কাজ করতে, কিন্তু দেখা গেছে তারা এমন সময় চেষ্টা করে ওই সময়টা তাদের আর কিছু করার থাকে না, এবং যে জিও ব্যাগগুলি ফেলা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেগুলো কিন্তু পানির তলেই চলে যায়। তো আমি এই যে কাজটি, যে নিউজটি আমরা করলাম, প্রতিবেদনটি দেখালাম, এটি কিন্তু আসলে গত জুন মাসে কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে কিন্তু স্থানীয়রা জানিয়েছিলেন, চেয়ারম্যান এবং অন্যান্য যারা স্থানীয় সুশীল সমাজ আছে তারা কিন্তু বিষয়টা জানিয়েছিলেন উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে। ওই সময় কিন্তু ব্যবস্থাটা নেওয়া হয়নি। তারা এমন সময় ব্যবস্থাটা নিয়েছেন যে সময় আসলে আর কিছু করার ছিল না। এখানে যে যখনই ভাঙন বা দুর্যোগ শুরু হয় তখনই কাজ করার চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু এবার তো বর্ষা মৌসুমে সেভাবে বৃষ্টি হয়নি, তারপরেও কেন তারা এই বাঁধ নির্মাণে এগিয়ে আসেনি? তখন এই মুহূর্তে তো ভাঙন শুরু হয়ে গেছে, তারপরে কেন তারা এখন এই অস্থায়ীভাবে কাজ করছেন? এই বিষয়টা নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন, তার সাথে কথা বলেছি। তিনি যেটা আমাকে বলার চেষ্টা করেছেন ঘুরিয়ে পেঁচিয়ে, যে আসলে একটা প্রকল্প পেতে হলে অনেক সময় প্রয়োজন হয়, কারণ ওই সময় তিনিও অবশ্যই যে তাদের যে অভিযোগটা সেটা কিন্তু অস্বীকার করেছেন, যে তিনি বলেছেন তারা কিন্তু আমাদেরকে কোনো কিছু জানায় না, উল্টো আমি তাদেরকে বিষয়টা বলেছি। মানে দুই পক্ষকে এইভাবেই বলছেন। আর আরেকটি বিষয় উনি জানিয়েছেন যে আসলে মানিকগঞ্জে এটা যে একটা ছোট নদী, এটাকে তারা আসলে অতটা গুরুত্ব দেয়নি। তারা মানিকগঞ্জের যে পদ্মা, যমুনা, এর পারে কিন্তু অনেক বাড়িঘর আছে। তারা কিন্তু হরিরামপুরে, দৌলতপুরে, এই দুটি উপজেলা কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের যে মহাপরিচালক উনি আসছিলেন, উনি এসে হরিরামপুরে পরিদর্শন করে গেছেন। এবং আরেকটি বিষয় যে ওনারা এটা মূলত ওনাদের কথা যেটা বোঝা গেছে যে ওনারা আসলে অতটা গুরুত্ব দেয়নি, ওনারা বুঝেও নি যে এই ঘিওর হাটটা আসলে এতটা ভাঙতে পারে। আরেকটা বিষয় হলো যে ভাঙার কারণটা আমরা খুঁজে বের করেছি। আপনি গত বছর এই যে ঘিওর উপজেলার ইছামতি নদীর হিজুলিয়া, ঠাকুরকান্দি এইসব এলাকায় সরকারিভাবে ইছামতি নদী খনন হয়েছে, এবং এই যে নদীটা খনন হওয়ার পরে পানির প্রবাহটা বেড়ে গেছে, এবং পানির প্রবাহটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত আসলে পানির স্রোতটা চলে এসেছে, এবং আসার পরে এটা আসলে একটু ন্যারো খালের মতো এই নদীটা, তো এতটাই স্রোতে এসে গেছে যে এই স্রোতটা আসলে কোনোভাবে ধরে রাখা সম্ভব হচ্ছে না। এই স্রোতের কারণেই মূলত এই ভাঙনটা শুরু হয়েছে। আরেকটি বিষয় হলো যে এই যে হাটটি যেটা ভাঙতেছে, এটি কিন্তু অনেক ব্রিটিশ আমলের অনেক পুরানো একটি হাট। এটা 400 বছরের পুরনো হাট। এটি খুব দ্রুতই সংস্কার জরুরি। মঞ্জুর রহমান, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এ দফায় ফ্যামিলি কার্ড ধারিয়ে একজন ক্রেতা টিসিবির 220 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 130 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও 55 টাকা দরে 1 কেজি চিনি কিনতে পারবেন। জেলার 6 উপজেলায় 41 জন ডিলারের মাধ্যমে মাসব্যাপী চলবে এই কার্যক্রম। 1,20,133 জনকে কার্ডের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হবে।
নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত সময় কেন্দ্রে পৌঁছে দিতে যানজট নিরসনে কাজ করেছেন যুবলীগের স্বেচ্ছাসেবীরা। সকাল থেকে বন্দরের স্কুলঘাট সংলগ্ন রাস্তায় কাজ শুরু করেন তারা। গুরুত্বপূর্ণ হওয়ায় এই সড়ক ধরে যাতায়াত করতে হয় বেশ কয়েকটি কেন্দ্রের পরীক্ষার্থীদের। এতে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে গত 5 বছর ধরে পরীক্ষা চলাকালে সড়কের যানজট নিরসনের কাজ করে আসছে সংগঠনের কর্মীরা। এমন উদ্যোগে স্বাচ্ছন্দ্যে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরে খুশি পরীক্ষার্থীরা। শীতের আগমনী বার্তা দিতে মেহেরপুরের প্রকৃতিতে দেখা মিলেছে কুয়াশার। কয়েকদিনের ভারী ও মাঝারি বৃষ্টির পর সকাল থেকে কুয়াশায় ঢেকে থাকছে গ্রামের প্রকৃতি। বৃষ্টির প্রভাবে কিছুটা কমেছে তাপমাত্রা। রাতে কুয়াশা কম থাকলেও ভোরের দিক থেকে সকাল পর্যন্ত বেড়েছে এর ঘনত্ব। মেহেরপুরের আকাশ আজও মেঘাচ্ছন্ন রয়েছে। ঋতুচক্রের পরিক্রমায় আশ্বিন মাস থেকে মৃদু বাতাসের কারণে হালকা শীত অনুভূত হতে থাকে, কিন্তু আশ্বিনের আগেই কুয়াশা এবং মৃদু বাতাস শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতিতে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের সবুজের মাঝে রাশি রাশি কাশফুল প্রকৃতিতে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। শরতের এই শুভ্র সৌন্দর্যে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। কাশবনকে ঘিরে এলাকাটি পর্যটন কেন্দ্রে রূপ নেয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। কাশফুলের বনে বাতাসের দোল, শরতের প্রকৃতি সেজেছে অনন্য এক রূপে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই ঋতুতে বাড়তি আকর্ষণ চা বাগানের সবুজ সমারোহের মাঝে কাশফুলের শুভ্র সৌন্দর্য। চারিদিকে উঁচু নিচু টিলা আর তার বুক চিরে বয়ে গেছে ছড়া। দুপাশের বালুচরে রাশি রাশি কাশফুল ছড়াচ্ছে শ্বেত শুভ্র নৈসর্গিক মুগ্ধতা। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে ভানুগাছ সড়ক ধরে এগোলেই দেখা মেলে অবারিত কাশবনের। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত হয় কাশফুলের অনন্য শোভা। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমী মানুষেরা। কাশফুলের সাদা একটা মিশ্র বর্ণ এই জায়গায় সৃষ্ট, যেটা অসম্ভব সুন্দর একটা দৃশ্যের অবতারণা ঘটায়। এখানে আমার মেয়েকে নিয়ে ঘুরতে আসছি। আমি প্রত্যেক বছর এই বিকালবেলা শরৎকালে ঘুরতে আসি। আমার কাশফুল দেখতে অনেক ভালো লাগে, আর এই জন্য আমি প্রত্যেক বছর মার সাথে আসি। শ্রীমঙ্গলে চা বাগানের পাশাপাশি কাশফুলের সৌন্দর্য পর্যটকদের বাড়তি আকর্ষণ, যা টেনে আনছে বিভিন্ন জেলার দর্শনার্থীদের, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চা বাগানের পাশেই একটি লেক, আর সেই লেকের পাশেই গড়ে উঠেছে চমৎকারভাবে কাশফুল। এই কাশফুল দেখার জন্য চারপাশ থেকে অসংখ্য পর্যটক আসছে। নির্বিঘ্নে প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট। জেলা পুলিশ, টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের ডিপ্লয়মেন্ট দিয়েছি। তো আমি বিশেষ করে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে পর্যটকবৃন্দ এই মৌলভীবাজার জেলা আসতে চান, তারা অত্যন্ত নিরাপদ পরিবেশে এখানের পর্যটন স্পটগুলো উপভোগ করতে পারবেন। চা বাগান সহ শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো প্রতিদিনই প্রায় 5,000 দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সেখানে শরতে কাশফুলের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন মাত্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।